তাহলে আজকে আমরা শুরু করব হচ্ছে তোমার সমাজতান্ত্রিকত্ব ব্যবস্থা থেকে আমরা শুরু করব। আমরা গেল ক্লাসে পড়ছিলাম হচ্ছে গণতান্ত্রিকত্ব ব্যবস্থা কাকে বলে এবং তার মূল বৈশিষ্ট্য কি করে আলোচনা করো। ঠিক আছে। এখন তোমাকে আমি যে কোশ্চেনটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে তুমি আমাকে কয়েকটা গণতান্ত্রিকত্ব ব্যবস্থার বৈশিষ্ট্য বলবা। আচ্ছা। আচ্ছা, ইউটিউবে ক্লাস দিছি যে ওই লিঙ্কটা দিছি, তুমি পাইছো এটা? হ্যাঁ, এটা পাইছি, এখনো দেখি নাই। এমনি আপনি যেগুলো পড়া দিছেন এগুলো পড়ছি। আচ্ছা ঠিক আগে আছে, আমি আমি লিঙ্ক দিয়ে রাখছি তোমাকে। জি জি দেখতে পাচ্ছি, দেখতে পেয়েছি। এখন তুমি আমাকে কিছু গণতান্ত্রিকত্ব ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য আমাকে বলো। দেখে দেখে না, দেখে না, মুখস্থ বলো যতটুকু পড়েছি। এটা গণতান্ত্রিক ব্যবস্থা হচ্ছে ব্যক্তি মালিকানা, সম্পদ সরকারি হস্তক্ষেপ থাকবে না। তারপরে পণ্য স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে বাজার প্রক্রিয়া নির্ধারণ হবে। তারপরে এখানে শ্রমিকের শ্রমিকের পর্যাপ্ত পরিমাণ আহ, মজুরি দেওয়া হবে না। তারপরে অর্থাৎ এখানে শ্রমিকের কি রয়েছে, শোষণ রয়েছে আর কি। শ্রমিকের শোষণ রয়েছে। আর সমাজতান্ত্রিক হচ্ছে সম্পূর্ণ সরকারি, সরকারি নিয়ন্ত্রণাধীন, সরকারি সরকারি ভাবে পরিচালিত হবে। তাহলে আমরা সমাজতান্ত্রিক আজকে শুরু করবো হচ্ছে সমাজতান্ত্রিকত্ব ব্যবস্থা থেকে শুরু করব, ঠিক আছে? তোমার ওই দিক থেকে একটু মিউট করো। আসলে তাহলে আমরা শুরু করতেছি সমাজতান্ত্রিকত্ব ব্যবস্থা। এখন সমাজতান্ত্রিকত্ব ব্যবস্থা কাকে বলে এটা যদি আমরা শুরুতে জানতে চাই, সেটা হচ্ছে তোমার সমাজতান্ত্রিকত্ব ব্যবস্থা যেখানে উৎপাদনের সমস্ত মাধ্যম, যেমন উৎপাদন সমস্ত মাধ্যম হচ্ছে কি, যেমন উৎপাদন, ভোগ বন্টন, তারপর হচ্ছে তোমার পুঁজি সম্পদ সবগুলো ব্যক্তি মালিকানার পরিবর্তে রাষ্ট্র মালিকানা স্বীকৃত। অর্থাৎ এখানে ব্যক্তি মালিকানায় কোনো উৎপাদন কার্য কি হয় না, পরিচালনা হয় না। সবগুলাই হচ্ছে তোমার কি পরিচালিত, সরকার দ্বারা পরিচালিত। অর্থাৎ এখানে রাষ্ট্রীয় মালিকানা থাকবে, কেন্দ্রীয়ভাবে একটা পরিকল্পনা গ্রহণ করা হবে, সেই পরিকল্পনা থেকে তোমার ওই দেশের অর্থ ব্যবস্থা কি হয়, পরিচালিত হয়। তাহলে এখানে লাভের অংশ হিসাব করা হয় না, এখানে লাভের পরিবর্তে হিসাব করা হয় মানুষের কল্যাণ কিভাবে হবে। তারপর হচ্ছে আয় ও সম্পদের সমতা থাকবে এখানে। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় কোনো ধরনের শোষণ হবে না, অর্থাৎ এখানে লাভ এবং তোমার আয় ও সম্পদের যে সমতা রয়েছে সেটা সম্পূর্ণ বজায় থাকে। এরপর হচ্ছে কর্মসংস্থান নিশ্চয়তা, অর্থাৎ প্রত্যেক নাগরিকের জন্য কর্মসংস্থান কি করে, নিশ্চিত করে। এখন আসলে আমরা বই অনুযায়ী যদি সংজ্ঞা পড়তে যাই তাহলে হচ্ছে কোনো অর্থনৈতিক ব্যবস্থা কার্যক্রম, যেমন হচ্ছে তোমার কি উৎপাদন, তারপর হচ্ছে কি ভোগ বন্টন রাষ্ট্র দ্বারা যদি কি হয়, পরিচালিত হয়, তাহলে তার সমাজতান্ত্রিকত্ব ব্যবস্থা বলা হয়। এবং সমাজতান্ত্রিকত্ব ব্যবস্থার আরেকটা নাম হচ্ছে তোমার নিয়মতান্ত্রিক অর্থ ব্যবস্থা। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার আরেকটা নাম হচ্ছে কি, নিয়মতান্ত্রিক অর্থ ব্যবস্থা। তাহলে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার মূল বৈশিষ্ট্য কি দেখো, মূল বৈশিষ্ট্য হলো সম্পদের ব্যক্তি মালিকানা নেই। তাহলে সম্পদের ব্যক্তি মালিকানা না থাকলে কার থাকবে, সম্পদের মালিকানা থাকে কার, রাষ্ট্রের। যেমন আমরা জানছিলাম হচ্ছে তোমার ধনতান্ত্রিক অর্থনীতিতে ভূমির মালিক ব্যক্তি হতে পারে, কিন্তু সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় ভূমির মালিক হবে কে, রাষ্ট্র। ঠিক আছে। একইভাবে একইভাবে একজন শ্রমিক তার নিজস্ব শ্রমিকের মালিকানা দাবি করতে পারবে না। অর্থাৎ শ্রমিক সিদ্ধান্ত নিতে পারবে না তার শ্রম কোথায় ব্যবহার করবে এবং বিক্রয় করা হবে। কিন্তু গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা একজন শ্রমিক হচ্ছে সম্পূর্ণ স্বাধীন, তার শ্রম তার মেধা কোথায়
সে বিক্রি করবে সেটা সম্পূর্ণ তার উপর। তাহলে এক্ষেত্রে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা সিদ্ধান্ত নেবে ওই শ্রমিকটা কোথায় কাজ করবে এবং তার শ্রমটা কোথায় কি করা হবে, বিক্রি করা হবে। তাহলে এই শ্রমিকের শ্রম কোথায় ব্যবহার করা যাবে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায়? তোমার হচ্ছে কি, রাষ্ট্র একটি পরিকল্পনা কমিশন থাকে, অর্থাৎ কেন্দ্রীয়ভাবে একটা পরিকল্পনা থাকে, ওই পরিকল্পনা অনুযায়ী হচ্ছে তোমার কি হয়, দেশটা পরিচালিত হয়। তাহলে কে কমিশনের সিদ্ধান্ত, যে কমিশন সিদ্ধান্ত নেয় কি উৎপাদন করতে হবে। অর্থাৎ আমরা জানি যে হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে কয়টা, তিনটা। কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে এবং কিভাবে বন্টন করা হবে। এটা হচ্ছে কোনো ব্যক্তি কেন্দ্রিক হবে না, এটা রাষ্ট্র একটা নীতি নির্ধারক যাদের দ্বারা পরিচালিত করবে তাদের দিয়ে এই তিনটা সমস্যা কি করা হয়, সমাধান করা হয়। এখন তুমি মিউট করতে পারো, মিউট আনমিউট করতে পারো, এতটুকু বুঝতে পারছো কিনা? কি বুঝতে পারছি? তাহলে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা হচ্ছে সেই অর্থ ব্যবস্থা যেখানে হচ্ছে তোমার উৎপাদন, ভোগ, বন্টন রাষ্ট্র দ্বারা পরিচালিত হয়, ব্যক্তি দ্বারা কি হয় না, পরিচালিত হয় না। ঠিক আছে? এখন আসো হুম। আমরা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো জানবো। এবার তুমি মিউট করে দিতে পারো। তাহলে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার প্রধান যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে তোমার কি, সম্পদের মালিকানা। তাহলে সম্পদের মালিকানা আমরা আগেই অর্থনীতি সংজ্ঞা থেকে জানতে পারছি যে সম্পদের মালিকানা হচ্ছে কোনো ব্যক্তি কেন্দ্রিক নেই। অর্থাৎ কোনো ব্যক্তি সম্পদের মালিক হতে পারবে না এখানে। এখানে রাষ্ট্রই হচ্ছে সকল সম্পদের মালিক, রাষ্ট্রই হচ্ছে সকল সম্পদের মালিক। তো আমরা জানি যে গণতান্ত্রিক অর্থ ব্যবস্থায় হচ্ছে তোমার ব্যক্তি কেন্দ্রিক হতে পারে, সম্পদের মালিক হচ্ছে ব্যক্তি, কিন্তু সমাজতান্ত্রিক অর্থনীতির ভূমিকা, মালিক হলো কে, রাষ্ট্র। একইভাবে একজন শ্রমিক তার নিজস্ব মালিকানা দাবি করতে পারে না কোথায়, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, অর্থাৎ তার শ্রমটা যে তার সেটা সে নিজে দাবি করতে পারে না। অর্থাৎ রাষ্ট্রই নির্ধারিত করে দেবে সে শ্রমটা কোথায় দিবে, রাষ্ট্রই নির্ধারিত করে দেবে শ্রমটা সে কোথায় দিবে। তাহলে শ্রমিক সিদ্ধান্ত নিতে পারবে না তার শ্রম কোথায় ব্যবহার করা হবে এবং কি করা হবে, বিক্রয় করবে। তাহলে এক্ষেত্রে সমাজতান্ত্রিক অর্থনীতি রাষ্ট্র সিদ্ধান্ত নিবে ওই শ্রম কোথায় কি করা যাবে, ব্যবহার করা যাবে। দ্বিতীয় নাম্বার যেটা সেটা হচ্ছে তোমার কি, পরিকল্পনা কমিশন। অর্থাৎ একটি কেন্দ্রীয় নীতি নির্ধারণের মাধ্যমে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় দেশ কি হয়, পরিচালিত হয়। এটাকে বলা হয় পরিকল্পনা কমিশন। যেমন সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় রাষ্ট্র একটি পরিকল্পনা কমিশন থাকে, যে কমিশন হচ্ছে তোমার সিদ্ধান্ত নেয় কি উৎপাদন করতে হবে, কিভাবে উৎপাদন করতে হবে এবং সমাজের সকল শ্রেণীর মানুষ কতটুকু কি করবে, বন্টন করবে এবং কতটুকু গ্রহণ করবে, সেটা হচ্ছে তোমার ওই যে পরিকল্পনা কমিশনে কি করে থাকে, নির্ধারণ করে দিয়ে থাকে। এরপর হচ্ছে তোমার ব্যক্তিগত উদ্যোগ। তাহলে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় ব্যক্তিগত উদ্যোগ কি নয়, স্বীকৃত নয়, কারণ এখানে হচ্ছে রাষ্ট্রই সকল ক্ষমতার, সকল সম্পদের মালিক, সকল ক্ষমতার উৎস। রাষ্ট্রই নির্ধারিত করে দিবে হচ্ছে তোমার কে কি উৎপাদন করবে এটা। এক্ষেত্রে যে পণ্য উৎপাদনে সরকার আগ্রহ থাকে না, সরকার সেই পণ্য উৎপাদন করবে না, এবং সরকার তার পছন্দ মাফিক পণ্য উৎপাদন করবে। তবে এক্ষেত্রে সরকার তার পরিকল্পনা কমিশনের মাধ্যমে জনগণের পছন্দক্রম কি আনবে, বিবেচনায় আনবে। অর্থাৎ পরিকল্পনা কমিশন যেটা করবে, যেটা বলবে সে অনুযায়ী সরকার কি করবে, রাষ্ট্র পরিচালনা করবে। তাহলে আমরা এখান থেকে বৈশিষ্ট্য থেকে বুঝতে পারতেছি যে ভোক্তার সার্বভৌমত্ব, এখানে ভোক্তার কি নেই, সার্বভৌমত্ব নেই। কারণ হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনীতিতে ভোগের ক্ষেত্রে ভোক্তার কোনো ধরনের সার্বভৌমত্ব নেই। রাষ্ট্র বা উৎপাদন করবে, তারপর হচ্ছে ভোক্তা একই ভোগ করবে, এক্ষেত্রে ভোক্তার রুচি পছন্দ অনুযায়ী রাষ্ট্র কি হয়, নিয়ন্ত্রিত হয়। এরপর হচ্ছে বাজার ব্যবস্থা। তাহলে এখানে কোনো অবাধ ও প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা কি লক্ষ্য করা যায়, লক্ষ্য করা যায় না। কারণ এখানে হচ্ছে সবকিছু সরকারের হাতে নিয়ন্ত্রিত, এখানে অবাধ ও প্রতিযোগিতার মাধ্যমে কোনো বাজার সৃষ্টি হবে না। তাহলে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় বাজার ব্যবস্থা কি নেই, গুরুত্ব নেই। তাহলে এক্ষেত্রে, এক্ষেত্রে সরকার পরিকল্পনা কমিশন বাজার ব্যবস্থা কি করবে, কাজ করবে। এরপর হচ্ছে মুনাফা। আমরা জানি যে গণতান্ত্রিক অর্থ ব্যবস্থার মূল লক্ষ্য হচ্ছে তোমার কি অর্জন করা, মুনাফা অর্জন করা। কিন্তু সমাজতান্ত্রিক অর্থনীতির মুনাফা দ্বারা কি হয় না, পরিচালিত হয় না। সমাজতান্ত্রিক অর্থনীতির মূল লক্ষ্য হচ্ছে তোমার কিভাবে জনগণের কল্যাণ সাধন করা যায়, কিভাবে জনগণের কল্যাণ সাধন করা যায়। আমরা উপরের আলোচনা থেকে মোটামুটি একটা পার্থক্য চলে আসতে পারি, সেটা হচ্ছে গণতান্ত্রিক অর্থ ব্যবস্থায় যেগুলো হচ্ছে তোমার বৈশিষ্ট্য রয়েছে সেগুলোর সম্পূর্ণ বিপরীত হচ্ছে কি, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা।
এখন তুমি প্রশ্ন করতে পারো কোন দেশের সমাজতান্ত্রিক ব্যবস্থা থাকলে কি কি লাভ হতে পারে, কি কি সুবিধা হতে পারে। আর অন করো তো এবার তুমি। জি, অন করছি। এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি কোন দেশের সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা থাকলে কি সুবিধা পাওয়া যায়। সুবিধা পাওয়া যাবে, শ্রমিকের প্রতি শোষণ করা যাবে না, অবাধ প্রতিযোগিতা হবে না, সম্পূর্ণ রাষ্ট্রের হাতের মাধ্যমে সম্পদের মানে সুষম বন্টন হবে। মানে দুর্নীতি, কালোবাজার, তারপরে এগুলো হবে না। তাহলে এগুলা থেকে সমাজ মুক্তি পাবে, ঠিক আছে। সমাজ মুক্তি পাবে। আর অতিরিক্ত দাম দাম থেকে মানুষেরা নির্ধারিত দামে পণ্যগুলো ক্রয় করতে পারবে। তাহলে তুমি কি এরকম বাস্তব কোন সমাজতান্ত্রিকত্ব ব্যবস্থা পরিচালিত হয় এরকম কোন দেশের উদাহরণ দিতে পারবা, মানে সমাজতান্ত্রিক, সম্পূর্ণ প্রভাব রয়েছে এরকম। এটা যুক্তরাষ্ট্র, কানাডা, তারপরে সৌদি আরব, কাতার। না না, ওগুলো বলতেছে যে ওগুলো একটাও না। সমাজতান্ত্রিকত্ব ব্যবস্থা মোটামুটি কি করে তোমার যারা ফলো করে থাকে তারা হচ্ছে রাশিয়া এবং চীন। রাশিয়া এবং রাশিয়া। রাশিয়া এবং চীন হচ্ছে তোমার মোটামুটি সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা দিয়ে দেশ কি করে পরিচালিত করে। তাহলে আমি তোমাকে প্রশ্ন করছিলাম কি, রাশিয়া তোমাকে প্রশ্ন করছিলাম হচ্ছে কোন দেশের সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা থাকলে কি সুবিধা হয়। সুবিধা হয়। তাহলে আমরা এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে বলতে পারি হচ্ছে তোমার সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা যদি কোনো দেশে পরিচালিত হয় তাহলে সেক্ষেত্রে আয় ও সম্পদের কি হবে, সমতা হবে। আয় ও সম্পদের কি হয়, ক্ষমতা হবে। সমতা হবে। তাহলে এখানে হচ্ছে তারপর হচ্ছে তোমার কর্মসংস্থান কি করা হয়, নিশ্চিত করা হয়, কর্মসংস্থান নিশ্চিত করা নিশ্চিত হয়। করা হবে। এরপর হচ্ছে মানে মৌলিক চাহিদা পূরণ করে, মানুষের মৌলিক চাহিদা কয়টা, বেকারত্ব দূর হবে। বেকারত্ব দূর হবে। তাহলে লাভের পরিবর্তে জনকল্যাণ, এখানে কোনো লাভের বিষয়টা এখানে মুখ্য করে দেখা হয় না, এখানে হচ্ছে তোমার মানুষের কল্যাণ কিভাবে হবে সেটাকে কি করে দেখা হয়, মুখ্য করে দেখা হয়। তারপর হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতা। তাহলে অর্থনৈতিক স্থিতিশীলতা মানে কি বোঝায়, উৎপাদন ও বিনিয়োগের পরিকল্পনা কিন্তু কেন্দ্রীয়ভাবে এখানে কি হয়, পরিচালিত হয়। তাই বাজারে জি। চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য বজায় রাখা কি হবে, সহজ হবে। মুদ্রাস্ফীতি বা মন্দার কি থাকবে না, সম্ভাবনা থাকবে না। এখানে সাপ্লাই এবং কি তোমার মজুত করবে হচ্ছে সরকার, রাষ্ট্রই মজুত করবে। এখানে কোনো ব্যক্তি কেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হবে না, অর্থাৎ মজুত করার, এককভাবে মজুত করার কোনো কি নেই, চা সুযোগ নেই। যোগান চা যোগান দিবে রাষ্ট্রকেন্দ্রিক। রাষ্ট্রকেন্দ্রিক, ঠিক আছে। তাহলে রাষ্ট্র অবশ্যই চাইবে উৎপাদন এবং বিনিয়োগ পরিকল্পিতভাবে পরিচালনা করতে এবং বাজারের চাহিদা এবং যোগান দুইটার মধ্যে একটা কি আনতে, সমতা আনতে। তাহলে সেক্ষেত্রে অর্থনৈতিক অবস্থা সবসময় তাদের কি থাকবে, স্থিতিশীল থাকবে। এরপর হচ্ছে তোমার শোষণমুক্ত সমাজ গঠন করবে, শোষণমুক্ত সমাজ গঠন করবে। সামাজিক সুরক্ষা, তারপর হচ্ছে তোমার দারিদ্র্য বিমোচন করবে। তাহলে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা কোন একটা দেশে থাকলে এই এই সমস্যাগুলো তারা কি সমাধান করতে পারে, অর্থাৎ এই এই সুবিধাগুলো থাকে। তাহলে আমরা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা আছে এরকম কয়েকটা রাষ্ট্র বললে আমরা রাশিয়া এবং চীনকে দিতে পারি। তবে তুমি আরেকটা উদাহরণ যদি দিতে চাও সেক্ষেত্রে তুমি বলতে পারো হচ্ছে কি আহ, কিউবাকেও বলতে পারো। এটা হচ্ছে একটা সমাজতান্ত্রিক পরিচালিত দেশ, তবে সম্পূর্ণভাবে তারা এগুলো মেনটেন করে না, কিন্তু তাদের অর্থনীতি পরিচালিত হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা এই যে বৈশিষ্ট্যগুলা মতোই হচ্ছে তাদের এই তোমার অর্থ ব্যবস্থা কি হয়, পরিচালিত হয়। তাহলে এখান থেকে তোমার প্রশ্ন আসতে পারে হচ্ছে কি সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা কাকে বলে, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য কি করো, নির্ণয় করো। তাহলে 3 নম্বর যে অর্থ ব্যবস্থাটা রয়েছে, তুমি আবার মিউট করতে পারো। মিশ্র অর্থ ব্যবস্থা। তাহলে 3 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে কি
মিক্সড ইকোনমিক সিস্টেম, অর্থাৎ এটা হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা। এখানে ধনতান্ত্রিকের কিছু বৈশিষ্ট্য তোমার কি থাকবে, নিবে, এবং সমাজতান্ত্রিকের কিছু বৈশিষ্ট্য এখানে নেওয়া থাকবে। তাহলে আমরা সংজ্ঞা হিসেবে যদি বলতে পারি, মিশ্র অর্থ ব্যবস্থা হলো এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে সরকারি নিয়ন্ত্রণ এবং বেসরকারি উদ্যোগ উভয় একসঙ্গে কার্যকর থাকবে। মিশ্র অর্থ ব্যবস্থা হচ্ছে সরকারি নিয়ন্ত্রণ, অর্থাৎ বেসরকারি উদ্যোগে উৎপাদন পরিচালিত হলেও এখানে সরকার সরাসরি এগুলো কি করে, নিয়ন্ত্রণ করে থাকে। তারা যেমন উৎপাদন, বিতরণ এবং ভোগের ক্ষেত্রে কিছু কাজ সরকার পরিচালনা করে, আবার কিছু কাজ হচ্ছে ব্যক্তি উদ্যোগে কি হয়, পরিচালিত হয়। তাহলে বাজার ব্যবস্থায় নিয়ম কাজ করে। বাজার ব্যবস্থা কি কাজ করে, নিয়ম কাজ করে। এটা হচ্ছে তোমার মোটামুটি আমরা একটা সংজ্ঞা বলতে পারি। অর্থাৎ মিশ্র অর্থ ব্যবস্থা হলো এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা যেখানে সরকারি নিয়ন্ত্রণ এবং কি বেসরকারি উদ্যোগ উভয় একসঙ্গে কি করে, কাজ করে থাকে। এখন আসলে আমরা বইয়ে কি লিখছি দেখি একটু। বাজার অর্থনীতি, ধনতান্ত্রিক অর্থনীতি, সরকারি পরিকল্পনা, কমিশনের পরিকল্পনা সমন্বয়ে যে অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে তাকে কি বলা হয়, মিশ্র অর্থ ব্যবস্থা বলা হয়। তাহলে বাজার অর্থনীতি মানে হচ্ছে তোমার কি, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। তারপর হচ্ছে তোমার সরকারের পরিকল্পনা কমিশন মানে হচ্ছে তোমার কি, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। এই দুইয়ের সমন্বয়ে যে অর্থ ব্যবস্থা গড়ে ওঠে তাকে বলা হয় তোমার কি, মিশ্র অর্থ ব্যবস্থা। তাহলে এখানে আরো কিছু লিখছে দেখো। ইউরোপের শিল্প বিপ্লবের পর হতে, ইউরোপে যে শিল্প বিপ্লব হয়েছিল সেটা হচ্ছে তোমার অর্থনীতির বিকাশ ঘটে। ইউরোপের শিল্প বিপ্লবের পরে হচ্ছে তোমার অর্থনীতির বৃহৎ আকারে কি ঘটে, বিকাশ ঘটে। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সরকারের কাজ হলো রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষা করা এবং কি করা, সংগ্রহ করা। এর বাইরে সরকার আর কোনো কাজ করে না। ব্যক্তি কেন্দ্রিক, অর্থাৎ ব্যক্তিরা নিজ উদ্যোগী হয়ে সেখানে তোমার অর্থনৈতিক ব্যবস্থা কি করে, পরিচালিত করে। যেহেতু ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের উপর ভিত্তি করে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা গড়ে উঠেছে, সেহেতু এই ব্যবস্থায় অবশ্যই শ্রেণী বৈষম্য দেখা যায়, যা কার্ল মার্কসের বক্তব্যে খুবই কি পাওয়া যায়, প্রচার পাওয়া যায়। যেমন হচ্ছে তোমার বিশেষ করে শ্রমিক শ্রেণী, বিশেষ করে কি শ্রমিক শ্রেণী শোষিত হতে থাকে, আর বৈষম্য খুব বেশি প্রকট হওয়ায় অর্থনৈতিক মন্দা 1930 সালে কি দেখা দেয়। তাহলে তখন পাশ্চাত্য দেশসমূহ শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য বিভিন্ন শ্রমিক সংগঠন গড়ে তোলে। এরপর হচ্ছে তোমার পাশ্চাত্য সহ যুক্তরাষ্ট্রের অর্থনীতি যাতে সমাজতান্ত্রিক প্রবেশ করতে না পারে সেজন্য ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার সংস্কার ধীরে ধীরে ঘটতে থাকে। এক্ষেত্রে ধনতান্ত্রিক অর্থনীতি কিছুটা বৈশিষ্ট্য ত্যাগ করে অথবা কিছুটা বৈশিষ্ট্য দূর হলেও চলে এসেছে, এবং ফলে নতুন একটি অর্থ ব্যবস্থা, মিশ্র অর্থ ব্যবস্থা কি হয়, চালু হয়। তাহলে ইউরোপের দেশগুলো এবং আমাদের বাংলাদেশ মিশ্র অর্থ ব্যবস্থা কি রয়েছে, চালু রয়েছে। তাহলে ইউরোপের কিছু দেশ এবং দক্ষিণ এশিয়ার মধ্যেও অনেক দেশ আছে, তার মধ্যে বাংলাদেশ হচ্ছে অন্যতম, যেখানে হচ্ছে তোমার কি রয়েছে, মিশ্র অর্থ ব্যবস্থা কি হয়, পরিচালিত হয়। ঠিক আছে। এখন এটার বৈশিষ্ট্য যদি তোমাকে বলতে বলা হয়, এটারও তোমার অনেক বৈশিষ্ট্য রয়েছে। তাহলে সেক্ষেত্রে তোমার বৈশিষ্ট্যগুলো কি হতে পারে, যেমন দেখো, প্রথমটা হচ্ছে কি, এখানে ব্যক্তি উদ্যোগ। প্রথমটা হচ্ছে কি, ব্যক্তি উদ্যোগ। তাহলে মিশ্র অর্থনীতিতে ব্যক্তি উদ্যোগ স্বীকৃত, তবে অবাধ নয়, মানে সে যা চাইবে সে কিন্তু উৎপাদন করতে পারবে না, কারণ এখানে সরকারের একটা কি রয়েছে, হস্তক্ষেপ রয়েছে। এক্ষেত্রে এক্ষেত্রে যে পণ্য উৎপাদন করে সরকারি আগ্রহ থাকে না, সে পণ্যের এবং কাঁচামালের উপর উচ্চ হারে কি করা হয়, শুল্ক আরোপ করে পণ্যের উৎপাদন বিশেষকরণের দিক থেকে কি করে, পরিবর্তন করে। তাহলে উচ্চ শুল্ক যদি কি করা হয়, তোমার আরোপ করা হয়, সেক্ষেত্রে উৎপাদনকারীরা বিদেশ থেকে সে পণ্য উৎপাদন, কাঁচামাল গুলা আনবে না পণ্যটা উৎপাদন করার জন্য। অর্থাৎ সরকার না চাইলে সেই পণ্যের উপর উচ্চ হারে কি দেওয়া হয়, শুল্ক দেওয়া হয়। তাহলে সেক্ষেত্রে মিশ্র অর্থ ব্যবস্থায় ব্যক্তি উদ্যোগ স্বীকৃত হলেও তারা অবাধে কি করতে পারে না, পণ্য উৎপাদন করতে পারে না। সরকার তার বাণিজ্য নীতির মাধ্যমে দেশের আমদানি রপ্তানি প্রভাবিত করে উৎপাদন কার্যক্রমকে নির্দিষ্ট লক্ষ্যের দিকে কি করে, পরিচালিত করে, যা উৎপাদনের ক্ষেত্রে ব্যক্তির অবাধ ক্ষমতাকে কি করে, সংকুচিত করে। এরপর দেখো, ভোক্তার সার্বভৌমত্ব। ভোক্তার কি, সার্বভৌমত্ব।
তাহলে উৎপাদন নিয়ে ভোগের ক্ষেত্রে ভোক্তার সার্বভৌমত্ব কি নয়, অসীম নয়। অর্থাৎ ভোক্তা যা চায় তা কিন্তু এখানে কি করতে পারে না, গ্রহণ করতে পারে না। ভোগের ক্ষেত্রে ভোক্তার স্বাধীনতা আছে, তবে কখনো কখনো সরকার দ্বারা কি হয়, নিয়ন্ত্রিত হয়। সরকার যদি ওই পণ্যটা না আনে তাহলে আমরা কি ভোগ করতে পারবো? তাহলে অনেক সময় আমদানি পণ্যের উপর উচ্চ হারে কি করা হয়, শুল্ক আরোপ করা হয়। তাহলে শুল্ক কি জিনিস বুঝো? এবার অন করতে পারবা তুমি, শুল্ক কি জিনিস বুঝো? তাহলে মিউট মিউট অন করতে পারবা? জি ঠিক আছে। শুল্ক কি বলতে পারো? শুল্ক যে কোনো পণ্যের উপর মানে একটা নির্ধারিত পরিমাণ অর্থ দিতে হয় সরকারকে। তাহলে শুল্ক এক প্রকার কর, যা হচ্ছে সরকার আমদানি রপ্তানি পণ্যের উপর কি করে থাকে, আরোপ করে থাকে। মনে করো তুমি বিদেশ থেকে একটা দামি ব্র্যান্ডের কার আনবা, ওখানে মনে করো সরকার তোমাকে 20% কি দিয়েছে, শুল্ক করে দিয়েছে। তার মানে তুমি বিদেশ থেকে পণ্যটা যদি 10 লক্ষ টাকা দিয়ে আনো, বাংলাদেশে আসলে সেখানে 10 লক্ষের উপর তোমাকে 20% করে কি দিতে হবে, শুল্ক দিতে হবে। হবে। ঠিক আছে, এরকম শুল্ক যদি আরোপ করে দেওয়া হয় সেক্ষেত্রে ওই পণ্যের ভোগ ক্ষমতা কি বাড়বে নাকি কম হবে? এ, পণ্যের দাম বাড়বে। পণ্যের দাম বাড়বে, তাহলে সেক্ষেত্রে ভোক্তা ওই পণ্যটা ভোগ করতে অনুৎসাহিত হবে না? জি, নিরুৎসাহিত হবে অবশ্যই। তাহলে যেহেতু সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে ভোক্তার সম্পূর্ণ কি নেই, সার্বভৌমত্ব নেই। সে ইচ্ছা করলে ভোগ করতে পারে, কিন্তু সরকার অনেক সময় তার ভোগটাকে কি করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে কিসের মাধ্যমে, শুল্কের মাধ্যমে, শুল্কের মাধ্যমে। এটা কি যদি বুঝতে পারছো তুমি? জি, যদি সরকারে নির্ধারিত হারে শুল্ক দেয় ভোক্তা আবার নিরুৎসাহিত হবে আবার। হ্যাঁ, ভোগটা নিরুৎসাহিত হবে, তাহলে সেক্ষেত্রে তোমার ভোক্তার কি নেই, এখানে সার্বভৌমত্ব নেই, কিন্তু ভোগের স্বাধীনতা আছে। এটা আমরা কিছুটা হলে বলতে পারি। এখন আসো বাজার ব্যবস্থা, আবার মিউট করে দিতে পারো। এখন আসো হচ্ছে বাজার ব্যবস্থা। বাজার ব্যবস্থা কি? তাহলে আমরা জানি যে হচ্ছে গণতান্ত্রিক অর্থ ব্যবস্থায় বাজার ব্যবস্থা হচ্ছে অবাধ ও প্রবেশ প্রস্তাব, অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বিদ্যমান। আর সমাজতান্ত্রিকে সে ধরনের কোনো কি নেই, প্রতিযোগিতা নাই, যেহেতু উৎপাদন কার্যক্রম সরকার নিজে নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে মিশ্র অর্থ ব্যবস্থায় দেখো, মিশ্র অর্থ ব্যবস্থায় তবে যে গণতান্ত্রিক অর্থনীতির মতো স্বাধীন নয়। কে? বাজার ব্যবস্থা। প্রয়োজনে সরকার বাজার ব্যবস্থার উপর কি করে, হস্তক্ষেপ করে। সরকার বাজার চলাকালীন সময়ে রেশনিং, ভর্তুকি, তারপর হচ্ছে তোমার কি, মূল্য নিয়ন্ত্রণ ইত্যাদির মাধ্যমে বাজার ব্যবস্থাপনাকে কি করে থাকে, নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে রেশনিং শব্দ, ভর্তুকি, মূল্য নিয়ন্ত্রণ, এগুলো কি বোঝো তুমি? মাইক অন করো এবার, স্পিকার অন করো তামিম। রেশনিং বলতে কি বুঝতেছি না, আর মূল্য নিয়ন্ত্রণ এটা বুঝতেছি। বাজারে অতিরিক্ত দাম বেশি নেই, সরকার এটাকে নিয়ন্ত্রণ করতে পারবে। তাহলে এখানে দুই তিনটা কথা আসছে, একটা হচ্ছে তোমার কি রেশনিং, আর আরেকটা ভর্তুকি হচ্ছে কি ভর্তুকি, ঠিক আছে, মূল। আরেকটা হচ্ছে কি মূল্য নিয়ন্ত্রণ। তাহলে রেশনিং হলো একটি ব্যবস্থাপনা পদ্ধতি যার মাধ্যমে সীমিত এবং দুর্বল পণ্য ও সেবা নির্দিষ্ট পরিমাণে জনগণের মাধ্যমে সরকারি নিয়ন্ত্রণে বন্টন করা হয়। রেশনিং হলো একটি ব্যবস্থাপনা পদ্ধতি যেখানে সীমিত ও দুর্বল পণ্য, তাহলে আমরা জানি যে হচ্ছে তোমার প্রাকৃতিক সম্পদ হচ্ছে কি সীমিত না, জি, আবার কিছু হচ্ছে দুর্লভ পণ্য, যেমন প্রাকৃতিক সম্পদ হচ্ছে দুর্লভ, মানে এগুলো সহজে পাওয়া যায় না, এগুলা হচ্ছে তোমার যোগান সীমিত। তাহলে দুর্লভ পণ্য ও সেবা নির্দিষ্ট পরিমাণে জনগণের মধ্যে সরকারের নিয়ন্ত্রণে বন্টন করা হচ্ছে তোমার কি মূলত রেশনিং। রেশনিং। যেমন হচ্ছে সাধারণত খাদ্যদ্রব্য, জ্বালানি, তারপর হচ্ছে তোমার ওষুধ, দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যগুলোর সংকট বা যুদ্ধকালীন পরিস্থিতি রেশনিং ব্যবস্থা কি করা হয়, চালু করা হয়। এই ব্যবস্থার মাধ্যমে নিম্ন মূল্যে বা নির্দিষ্ট একটা মূল্য দিয়ে সরকার কি করে, জনগণের কাছে ওই পণ্য বা সেবাটা কি পৌঁছে দেয়। এটা কি তোমার মূলত কি বলা হয়, রেশনিং বলা হয়। বুঝতে পারছো? ক্লাস কিন্তু রেকর্ড থাকতেছে, তুমি এগুলো পরবর্তী চাইলে আবার কি করতে পারবা। আর আবার পড়তে পারবো আপনার হ্যাঁ, ইউটিউবে, আর কি।
এখন আসা হচ্ছে ভর্তুকি কি, ঠিক আছে? ভর্তুকি হলো সরকার বা কর্তৃপক্ষের আর্থিক সহায়তা, যা উৎপাদক, ভোক্তা এবং ব্যবসায়ীদের নির্দিষ্ট পণ্য বা সেবা উৎপাদন, সরবরাহ বা ব্যবহার করাকে উৎসাহিত করার জন্য কি করা হয়, প্রদান করা হয়। তাহলে ভর্তুকি হলো সরকার বা কর্তৃপক্ষের আর্থিক সহায়তা। এর শেষ সহায়তা কাকে দিবে? যারা উৎপাদন করবে, ভোক্তা বা উৎপাদন করে ব্যবসায়ীদের নির্দিষ্ট পণ্য বা সেবা উৎপাদন করে যারা, নির্দিষ্ট কিছু পণ্য বা সেবা উৎপাদন করে যারা, তাদেরকে সরকার একটা কি দিয়ে থাকে, আর্থিক সহায়তা দিয়ে থাকে। এটাকে মূলত কি বলা হয় তোমার, ভর্তুকি বলা হয়। অর্থাৎ আমরা সহজ কথায় যদি বলতে চাই, সরকার কোনো পণ্যের মূল্য কম রাখতে বা উৎপাদন খরচ কমাতে সহায়তা প্রদান করে। যেমন বাংলাদেশের ক্ষেত্রে সেটা কি কি হতে পারে বলো তো? বলা যাবে না। বাংলাদেশের ক্ষেত্রে সেটা কি হতে পারে, যেমন বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে তোমার বিদ্যুৎ খাত। বিদ্যুৎ খাতে কিন্তু সরকার সর্বোচ্চ পরিমাণে কি দিয়ে থাকে, ভর্তুকি দিয়ে থাকে। এরপর হচ্ছে তোমার জ্বালানি খাতে সরকার সর্বোচ্চ পরিমাণে কি দিয়ে থাকে, ভর্তুকি দিয়ে থাকে। এগুলো যাতে মানুষ সহজে কি করতে পারে, সেবাটা গ্রহণ করতে পারে, পণ্যটা ক্রয় করতে পারে, এই জন্য সরকার কি দিয়ে থাকে, ভর্তুকি দিয়ে থাকে। তাহলে ভর্তুকি কেউ তোমার অনেকভাবে ভাগ করা যায়। যেমন হচ্ছে তোমার উৎপাদনের ভর্তুকি, আমরা উৎপাদন কাজে ভর্তুকি দিতে পারি। যেমন উৎপাদন কাজ বলতে কি কি বোঝায়, কৃষকদের কৃষি সরঞ্জাম, এটা একটা ভর্তুকি, কারণ এটা উৎপাদন কাজে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে উৎপাদন কাজে সার দেওয়া হয়, তারপর হচ্ছে তোমার বীজ দেওয়া আহ, হয়। বীজ দেওয়া হয়, কীটনাশক দেওয়া হয়। এগুলোর মধ্যে তোমার সরকার কি দেয়, ভর্তুকি দিয়ে থাকে। এরপর হচ্ছে ভোগ ভর্তুকি, যেমন তোমার হচ্ছে মানুষ ভোগ করে কি নিত্য প্রয়োজনীয় দ্রব্য না, যেমন চাল ডাল তেল জ্বালানি গ্যাস বিদ্যুৎ, এগুলা কিন্তু মানুষের নিত্য প্রয়োজনীয় কিছু কি উপাদান। এখানে এগুলা যাতে সহজে তোমার গ্রহণ করতে পারে, সেজন্য সরকার একটা কি দিয়ে থাকে, ভর্তুকি দিয়ে থাকে। যেটা এরপর হচ্ছে রপ্তানি ভর্তুকি, যেমন বাংলাদেশের গার্মেন্টস খাতের জন্য রপ্তানি ভর্তুকি প্রদান করা হয় যাতে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বাড়ে, যাতে আন্তর্জাতিক বাজারে কি বাড়ে। দিতে পারে। তাহলে যেমন দেশীয় রপ্তানিকারকদের উৎসাহিত করার জন্য সরকার পণ্যের রপ্তানিতে কি দেয়, ভর্তুকি দেয়। অর্থাৎ দেশে বসে যারা বিদেশ থেকে পণ্য রপ্তানি করে, তারা যাতে বিদেশি প্রোডাক্ট গুলো আরো বেশি পরিমাণে আনতে পারে, যাতে উৎসাহিত হয়, সে কারণে সরকার হচ্ছে তোমার যারা রপ্তানি করে তাদেরকে একটা কি দিয়ে থাকে, ভর্তুকি দিয়ে থাকে। এর মাধ্যমে বিদেশি বাজারে দেশীয় পণ্যের প্রতিযোগিতা কি পায়, বৃদ্ধি পেয়ে থাকে। অর্থাৎ আমাদের দেশীয় প্রোডাক্ট বিদেশের বাজারে যখন যাবে, তখন বিদেশের বাজারে আমাদের দেশেদের একটা প্রোডাক্ট হচ্ছে তোমার কি যায়, পণ্যটা যায়, সেই পণ্যটার চাহিদা বাড়লে আমাদের দেশের একটা কি মর্যাদা বৃদ্ধি পায়। তাহলে সেক্ষেত্রে সরকার কি দিতে পারে, ভর্তুকি দিতে পারে, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার পরিবহন ভর্তুকি, বাংলাদেশ রেলওয়ে ও বাস পরিবহনে ভর্তুকি প্রদান করে কিন্তু বাংলাদেশ, এটা তো জানো। হুম, রেলওয়েতে কিন্তু প্রতি বছরে ভর্তুকি দিতে হয়, তাহলে এটা হচ্ছে তোমার কি পরিবহন ভর্তুকি। তারপর শিক্ষা খাতেও কিন্তু কি দিতে হয়, শিক্ষা ও স্বাস্থ্য খাতেও কিন্তু সরকারকে কি দিতে হবে, ভর্তুকি দিতে হয়। এরপর হচ্ছে তোমার মূল্য ভর্তুকি, অর্থাৎ সরকার বাজারে পেঁয়াজ বা চালের দাম কম রাখতে আমদানিকৃত পণ্যের ক্ষেত্রে তোমার কি দিয়ে থাকে, ভর্তুকি এটা তো দিয়ে থাকে। তাহলে ভর্তুকি বিষয়টা কি বুঝছো? বুঝছি। তাহলে ভর্তুকি দেওয়ার উদ্দেশ্য কি বলতে পারবা? সরকার যে ভর্তুকি দিয়ে থাকে, এটার উদ্দেশ্য ভর্তুকি কি? উদ্দেশ্য কি বলতে পারবা? উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ নিশ্চিত করা, দেশীয় শিল্পকে কি করা, সুরক্ষা করা, রপ্তানি করা, বৃদ্ধি করা, দাম স্থিতিশীল করা, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা। এগুলাই হচ্ছে তোমার কি ভর্তুকির প্রধান কাজ। প্রত্যেকের প্রধান কাজ। এখন ভর্তুকির কারণে কি কি সুবিধা পায়, যেমন দেশের জনগণ ভর্তুকির কারণে কি কি সুবিধা পেতে পারে। যেমন দরিদ্র জনগোষ্ঠী কিন্তু কিছুটা হলেও কম মূল্যে কি করতে পারে, পণ্যটা ক্রয় করতে পারে। তাহলে সেক্ষেত্রে দরিদ্র জনগোষ্ঠীর একটু সহায়তা হয়, হয় কি না? হয়। তাহলে আমি রপ্তানির ক্ষেত্রে যদি ভর্তুকি দিই, তাহলে দেশীয় যে শিল্পটা আছে সেটার পণ্য রপ্তানি হয়ে বিদেশের বাজারে কি হচ্ছে, তোমার বাজার সৃষ্টি করতেছে না? সেক্ষেত্রে আমাদের দেশের একটা শিল্প বিদেশে গিয়ে কি করে, বাজার সৃষ্টি করে, শিল্পের বিকাশ ঘটে। সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা শিল্পের একটা কি বিকাশ। বিকাশ। তারপর হচ্ছে তোমার কি রপ্তানি বৃদ্ধি পায়, উৎপাদন বৃদ্ধি পায়, দ্রব্যমূল্যের স্থিতিশীলতা কি থাকে, বজায় থাকে। তাহলে এতক্ষণ আমরা উদ্দেশ্য সুবিধা জানলাম, আমাদের এখন জানতে হবে কিছু অসুবিধা। ভর্তুকির কি কি অসুবিধা হতে পারে দেখো।
অর্থনৈতিক চাপ বেড়ে যেতে পারে, যেমন সরকারকে ভর্তুকি প্রদানের জন্য বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হয়, হয় কিনা? যা রাজস্ব কাজটি সৃষ্টি করতে পারে, যেমন সরকার চলে হচ্ছে তোমার কি রাজস্ব আয় থেকে। তুমি আবার মিউট করতে পারো। সরকার চলে হচ্ছে তোমার রাজস্ব আয় থেকে, অর্থাৎ আয়ের উপর ভিত্তি করে তোমার ব্যয়টা করা হয় সরকারের। ঠিক আছে কিনা? তাহলে সেক্ষেত্রে সরকারকে যদি আয়ের বেশিরভাগ অংশ তোমার কি দিতে হয়, ভর্তুকি দিতে হয়, তাহলে সেক্ষেত্রে অর্থনৈতিকভাবে একটা চাপে পড়ে যাবে। দ্বিতীয় হচ্ছে দুর্নীতি ও অপচয়। অনেক ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতি করতে হয়, ভর্তুকি অর্থ সঠিক কাজে ব্যবহার না হয়ে অপব্যবহৃত হয়। এটা বাংলাদেশে কিন্তু প্রায় সময় হয়, বাংলাদেশে এটা বেশি হয়। আওয়ামী লীগ আমলে এটা অনেকবার দেখছো তুমি। বিদ্যুতে, তারপর হচ্ছে তোমার জ্বালানি গ্যাসে অনেক ভর্তুকি দেওয়া হয়েছে, এগুলোতে অনেক দুর্নীতি হয়েছে বাংলাদেশে। তারপর হচ্ছে অকার্যকর ব্যয় এবং বাজারের বিকৃতি। বাজারের বিকৃতি বলতে কি বোঝায়? ভর্তুকি দেওয়া হলে বাজারের স্বাভাবিক চাহিদা সরবরাহ নিয়ম ব্যাহত হয়, ফলে বাজার বিকৃত হয়ে থাকে। তাহলে আমরা যদি ভর্তুকির কথা বলে থাকি, যেমন বাংলাদেশ কৃষি ভিত্তিক যে ভর্তুকি গুলা দেয়, সেটা হচ্ছে কি কীটনাশক কেনার জন্য, বীজ, কৃষি পণ্য, সার, তারপর হচ্ছে কৃষকদের যে উৎপাদন করার জন্য যে কাঁচামাল গুলো আছে সেগুলোতে আমরা কি দিয়ে থাকি? ভর্তুকি দিয়ে থাকি। বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি ভর্তুকি দিয়ে থাকে, যেমন গ্যাস, বিদ্যুৎ রান্নার জন্য এলপি গ্যাসের দাম নিয়ন্ত্রণ রাখতে সরকার কি দেয়? ভর্তুকি দেয়। বিদ্যুৎ উৎপাদন, সরকার কয়েকটি বেসরকারি বিদ্যুৎ উৎপাদন সংস্থাকে কি দিয়ে থাকে? ভর্তুকি দিয়ে থাকে। শিক্ষা খাতে ভর্তুকি দেয়, যেমন আমাদের দেশে বিনামূল্যে কিন্তু পাঠ্যপুস্তক কি করা হয়? বিতরণ করা হয় না? তো ওটা তো এমনিতে আসতেছে না, ওটা সরকার ভর্তুকি দেয় বিধায় আমরা ছাত্রছাত্রীরা ক্লাস 10 পর্যন্ত হচ্ছে বিনামূল্যে বইগুলো পেয়ে থাকি। তাহলে রপ্তানি ভর্তুকি দেয়, স্বাস্থ্য খাতে ভর্তুকি দেয়। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ভর্তুকি নিয়ে একটা ডিটেলস আলোচনা করলাম আর কি। ভর্তুকির কারণে আমাদের কি সুবিধা হয়, ভর্তুকির বৈশিষ্ট্য কি, ভর্তুকি কত প্রকার দেওয়া যায়, বাংলাদেশে কিভাবে ভর্তুকি দেয়, কি কি খাতে ভর্তুকি দেয়, এরপর হচ্ছে ভর্তুকি দেওয়ার কারণে কি কি অসুবিধা হতে পারে। হুম। তাহলে এখন আসলে আমরা মূল আলোচনায় ফিরে যাই। তাহলে এখানে হচ্ছে বাজার ব্যবস্থা, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় বাজার ব্যবস্থা রয়েছে, তা ধনতান্ত্রিক অর্থনীতির মতো স্বাধীন নয়, প্রয়োজনে সরকার ব্যবস্থার উপর হস্তক্ষেপ করতে পারে। সরকার বাণিজ্য চক্র চলাকালীন সময়ে, বাণিজ্য চক্র যদি চলতে থাকে, তাহলে সেক্ষেত্রে সরকার রেশনিং, ভর্তুকি এবং মূল্য নিয়ন্ত্রণ ইত্যাদি পদ্ধতি অবলম্বন করে ব্যবস্থাপনা করে থাকে, অর্থাৎ বাজারটা নিয়ন্ত্রণ করে থাকে। এরপর আসা হচ্ছে তো পরিকল্পনা কমিশন। তাহলে মিশ্র অর্থ ব্যবস্থায়ও সরকার একটা কি করে? পরিকল্পনা কমিশন গঠন করে। যেমন মিশ্র অর্থনীতিতে সরকার একটি পরিকল্পনা কমিশন থাকে। কমিশন বিভিন্ন অনগ্রসর খাতকে, মানে ওই অর্থ ব্যবস্থার আন্ডারে যে দেশগুলো পরিচালিত হয় সে দেশে দেখবে যে কিছু কিছু খাত হচ্ছে অনগ্রসর, মানে অগ্রসর হইতে পারে না, সামনে অগ্রসর হয় না, এদের গ্রোথ কম, এদের জিডিপি কম, এদের জিডিপিতে অবদান কম, ওইরকম খাতগুলো নিয়ে তারা কি করে থাকে? পরিকল্পনা করে থাকে। তবে মিশ্র অর্থনীতিতে পরিকল্পনা কমিশন সমাজতান্ত্রিক অর্থনীতির মতো কি নয়, শক্তিশালী নয়, বরং এটি বেসরকারি খাতের কি পরিপূরক। তারপর হচ্ছে তোমার আসো 5 নম্বর যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কি সম্পদের মালিকানা। তাহলে আমরা জানি যে এখানে যেহেতু দুইটারই নিয়ন্ত্রণ রয়েছে, সরকারের এবং ব্যক্তির, তাহলে এখানে মালিকানা দুই ভাবে হবে। যেমন মিশ্র অর্থ ব্যবস্থার উপর সরকার এবং বেসরকারি মালিকানা স্বীকৃত। গুরুত্বপূর্ণ সম্পদ যেমন হচ্ছে তোমার কি বনজ সম্পদ, খনিজ সম্পদ, রেলওয়ে, অস্ত্র নির্মাণ কারখানা, ডাক ও তার ইত্যাদি হচ্ছে মালিকানা থাকে কার? সরকারের। আর যে সমস্ত সম্পদ ব্যক্তিগত মালিকানা স্বীকৃত, তার অবাধ বৃদ্ধিতে শ্রম অর্থনীতিতে কি নেই? বাধা নেই। ঠিক আছে, এরপর হচ্ছে মুনাফা। এরপর আসা হচ্ছে কি মুনাফা। তাহলে মিশ্র অর্থনীতিতে বেসরকারি খাত মুনাফার উদ্দেশ্যে কি হয়? পরিচালিত হয়, কিন্তু সরকারি খাত মুনাফা নয় বরং জনকল্যাণের উদ্দেশ্যে পরিচালিত হয়। তাহলে এখানে দুইটা খাত, একটা হচ্ছে সরকারি ভাবে পরিচালিত হয়, আরেকটা হচ্ছে বেসরকারি ভাবে পরিচালিত হয়। সরকারি ভাবে যেটা পরিচালিত হয় সেটা হচ্ছে মুনাফার উদ্দেশ্যে নয়, সেটা হচ্ছে শুধুমাত্র জনকল্যাণের উদ্দেশ্যে কি করা হয়? পরিচালনা করা হয়। আর মিশ্র অর্থ ব্যবস্থায় যে খাতগুলো বেসরকারি ভাবে পরিচালিত হয় সেগুলোতে হচ্ছে তোমার মুনাফার উদ্দেশ্যে কি হয়? পরিচালিত হয়। এতটুকুই বুঝতে পারছো? তাহলে এখান থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নটা আসতে পারে সেটা হচ্ছে কি, মিশ্রত্ব ব্যবস্থা কাকে বলে, মিশ্রত্ব ব্যবস্থার কি লিখো বৈশিষ্ট্যগুলো লিখো। তাহলে এই বৈশিষ্ট্যগুলো থেকে একটা তোমার প্রশ্ন আসতে পারে। এরপর আসো ইসলামী অর্থ ব্যবস্থা। তাহলে এই ইসলামী অর্থ ব্যবস্থা হচ্ছে তোমার একটি, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটা আমরা জানি। তাই এই জীবন ব্যবস্থার একটি অংশ হলো ইসলামী অর্থনীতি।
অর্থাৎ কোরআনে অর্থনীতির যে বিধিবিধান আছে, কোরআনে অর্থনীতির যে বিধিবিধান আছে এবং সুন্নাহ যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, সেগুলোর ভিত্তিতে অর্থাৎ সমন্বিত রূপই হচ্ছে তোমার কি ইসলামী অর্থব্যবস্থা। কোরআনের মধ্যে যে বিধিবিধান আছে এবং হাদিসের মধ্যে যে নিয়মগুলো তোমার ব্যাখ্যা করা হয়েছে, সেগুলোর সমন্বয়ে যে অর্থনৈতিক ব্যবস্থা পরিচালিত হয় সেটাকে বলা হয় কি ইসলামী অর্থব্যবস্থা। বুঝতেছো তুমি? তারপর হচ্ছে তোমার ইসলামী অর্থব্যবস্থার অর্থনৈতিক কোরআন ও সুন্নাহের আলোকে কি হয়, পরিচালিত হয়। তাহলে দেখো এটার ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য কি কি দেখো। ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য হচ্ছে এখানে হচ্ছে সার্বভৌমত্বের মালিক হচ্ছে আল্লাহ, এখানে জনগণ কোনো সার্বভৌমত্বের মালিক নয়। অর্থাৎ পৃথিবীতে যত সম্পদ আছে সবগুলোর সার্বভৌমত্ব রয়েছে কার? আল্লাহ তাআলার। তারপর হচ্ছে সম্পদের মালিকানা। এটা ইসলামী অর্থব্যবস্থায় আমরা জানি সম্পদের মালিক হচ্ছে আল্লাহ তাআলা। ঠিক আছে, আমরা এর নিয়ামক স্বরূপ যা গ্রহণ করতেছি ওটা হচ্ছে আমাদের নিয়ামক হিসেবে দিয়ে দিতেছে আর কি। এরপর দেখো এখানে ব্যক্তি উদ্যোগ। ইসলামী অর্থব্যবস্থায় ব্যক্তি উদ্যোগ স্বীকৃত, তবে অবাধ নয়। মানে এখানেও কি করা যাবে, নিয়ন্ত্রণ করা যাবে। অর্থাৎ যে দেশ পরিচালনা করবে সরকার, এখানে চাইবে যে সে তার উপর একটা কি আনতে পারে, নিয়ন্ত্রণ আনতে পারে। তারপর হচ্ছে ভোক্তার স্বাধীনতা। ভোক্তার কি রয়েছে, স্বাধীনতা। তাহলে উৎপাদন নিয়ে ভোগের ক্ষেত্রে ভোক্তার স্বাধীনতা কি নয়, অসীম নয়। ভোগের ক্ষেত্রে ভোক্তার স্বাধীনতা আছে, তবে শরীয়ত দ্বারা কি নিয়ন্ত্রিত। যেমন সেখানে মদ এবং শকুনের মাংস কিন্তু খাওয়া যায় না। ইসলামী অর্থব্যবস্থা এগুলো কিন্তু কি করতে পারবে না, বিক্রি করতে পারবে না। এরপর হচ্ছে বাজার ব্যবস্থা। তাহলে এখানে বাজার ব্যবস্থা কি মুনাফা ভিত্তিক পরিচালনা করা যাবে? ইসলামী অর্থব্যবস্থায় বাজার ব্যবস্থা কি মুনাফা ভিত্তিক পরিচালনা করা যাবে? যাবে না। তাহলে এখানে হচ্ছে ইসলামী অর্থব্যবস্থা বাজার ব্যবস্থা কার্যকর। এটিকে শক্তিশালী করার জন্য ইসলামী অর্থনীতিবিদ বিভিন্ন বিধান আছে, তবে বাজার ব্যবস্থা গণতান্ত্রিক অর্থনীতির মতো স্বাধীন নয়। প্রয়োজনে সরকার বাজার ব্যবস্থা কি করে, উপর হস্তক্ষেপ কি করে, পরিচালনা করে। তারপর হচ্ছে তোমার রাষ্ট্রীয় মালিকানা। ইসলামী অর্থনীতি রাষ্ট্রীয় মালিকানা স্বীকৃত, জনকল্যাণের গুরুত্বপূর্ণ সম্পদ রাষ্ট্রীয় মালিকানা থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় হতে শরণভূমি, জলাধার, খনিজ সম্পদ তারপর হচ্ছে তোমার রাষ্ট্রীয় মালিকানায় ছিল। তারপর হচ্ছে তোমার কি বায়তুল মাল। বায়তুল মাল তো চিনো। অর্থাৎ ইসলামী অর্থব্যবস্থায় বিভিন্ন সম্পদ তাদের রাষ্ট্রের সংগৃহীত আয় ব্যয়তুল মালে জমা হয়। তারপর হচ্ছে তোমার এগুলো বায়তুল মালের জমাকৃত অর্থ জনকল্যাণের কাজে কি করা হয়, ব্যবহার করা হয়। যেমন তোমার এতিম, বৃদ্ধ, তারপর হচ্ছে তোমার অক্ষম যে শ্রেণীর মানুষ রয়েছে তাদেরকে কি দেওয়া হয়, তোমার অনুদান দেওয়া হয়। শুধু জাকাত, শুধু কি জাকাত। তাহলে ইসলামী অর্থব্যবস্থায় অবশ্যই সুদবিহীন, এখানে অবশ্যই জাকাত নির্ভর। তাহলে জাকাত কখন দিতে হয় এটা তো জানো। ইসলামী অর্থনীতিতে বৈধভাবে সম্পদ বৃদ্ধিতে কোনো ধরনের কি নেই, বাধা নেই, কিন্তু সুদ সম্পদ বৃদ্ধি করতে কিন্তু এখানে কি রয়েছে, বাধা রয়েছে। সম্পদের উপর প্রতি বছর 2.5% কি দিতে হবে, জাকাত দিতে হবে। জাকাত দেওয়া মানে তোমার সম্পদ পরিশুদ্ধ হওয়া। তাহলে ইসলামী অর্থব্যবস্থায় সুদের কোনো কারবার নেই, কিন্তু এখানে অবশ্যই তোমাকে কি দিতে হবে, জাকাত দিতে হবে। এরপর হচ্ছে সম্পদের বন্টন। ইসলামী অর্থব্যবস্থায় এক খাতে কেন্দ্রীভূত না হয়ে বিভিন্ন বন্টন করে দেয়। এই জন্য হচ্ছে তোমার কি মারাসি আইন, তারপর হচ্ছে তোমার সুদ নিষিদ্ধ, জাকাত, ফিতরা, বিভিন্ন ধরনের দান ইত্যাদি ব্যবস্থাপনা কি রয়েছে। তাহলে উপরের আলোচনা হতে আমরা বুঝতে পারছি যে ইসলামী শরিয়া মোতাবেক যে রাষ্ট্র তোমার যে অর্থনৈতিক ব্যবস্থা পরিচালিত হয় সেটা হচ্ছে তোমার কি ইসলামী অর্থ ব্যবস্থা। তাহলে আমাদের ক্লাস হচ্ছে এতটুকুতে শেষ আজকে। আজকে এতটুকুতে শেষ। এখানের মধ্যে তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসতে পারে, গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা কি, গণতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য কি, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা কি, সমাজতান্ত্রিক ব্যবস্থার বৈশিষ্ট্য কি, তারপর হচ্ছে তোমার কি মিশ্র অর্থ ব্যবস্থা কি, মিশ্র অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য কি। এই যে এখানে নিচে দেওয়া আছে দেখো সবগুলা প্রশ্ন। তারপর দেওয়া আছে হচ্ছে তোমার ইসলামী অর্থ ব্যবস্থা কি, ইসলামী অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো কি করে আলোচনা করে থাকো। তাহলে মাঝে মধ্যে একটা কোয়েশ্চেন বেশি আছে, সেটা হচ্ছে তোমার কি সমাজতান্ত্রিক ও গণতান্ত্রিক অর্থ ব্যবস্থার মধ্যে কি নির্ণয় করো, পার্থক্য নির্ণয় করো। এই প্রশ্নটা তুমি লিখে রাখতে পারো।